হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটা ভিডিওতে। আজকে আমরা দেখবো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর চ্যাপ্টার 1, ইন্ট্রোডাকশন টু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমরা দেখি ডেটা ভার্সেস ইনফরমেশন। ডেটা আর ইনফরমেশনের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে। অনেকে কিন্তু ডেটা আর ইনফরমেশনকে সেম মনে করে, বাট তারা কিন্তু একদমই সেম না। ডেটা ইজ এ কালেকশন অফ ফ্যাক্টস। অন্যদিকে ইনফরমেশন পুটস ফ্যাক্টস ইনটু কনটেক্সট। অর্থাৎ ডেটা হচ্ছে কতগুলো কালেকশন বিভিন্ন ধরনের ফ্যাক্টসের, আর ইনফরমেশন হচ্ছে সেই ফ্যাক্টসগুলোকে সে কনটেক্সটে কনভার্ট করতে পারে, সেটা হচ্ছে ইনফরমেশন। ডেটা ইজ আনঅর্গানাইজড এবং ইনফরমেশন ইজ অর্গানাইজড। Data does not depend on information, but information depends on data. Data isn't sufficient for decision making, information is sufficient for decision making. ডেটা থেকে আমরা ইনফরমেশন পাই। ডেটা হচ্ছে তথ্য আর ইনফরমেশন হচ্ছে উপাত্ত। ডেটা দেওয়ার ভিত্তিতে ইনপুট দেওয়ার পরে সেটাকে প্রসেস হয়ে আমরা যে আউটপুটটা পাই সেটাই হচ্ছে ইনফরমেশন। সেই জন্য এখানে যে লাস্ট পয়েন্টটা, ডেটা ইজ নট সাফিসিয়েন্ট ফর দ্য ডিসিশন মেকিং, এটা বলা হয়েছে কারণ ডেটা হচ্ছে আমাদের ইনপুটের ভিত্তিতে আমরা কোনো ডিসিশন মেক করতে পারি না যে কোন আউটপুটটা আসবে। অন্যদিকে ইনফরমেশনটা হচ্ছে আমাদের আউটপুট, তাই না? তো এই জন্য ইনফরমেশনের বেসিসে আমরা বলতে পারি যে আমরা কোন ডিসিশনটাতে যাব বা ওভারকাম করব সেটা। এখন আমরা দেখব ক্যাটাগরিজ অফ ইনফরমেশন। তিনটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক, ম্যানেজেরিয়াল অ্যান্ড অপারেশনাল। স্ট্র্যাটেজিক ইনফরমেশন হচ্ছে রিলেটস টু লং রেঞ্জ প্ল্যানিং পলিটিক্স। এটার এক্সাম্পল হতে পারে পপুলেশন গ্রোথ। অর্থাৎ একটা লং রেঞ্জে একটা জিনিসকে ইনফরমেশনকে যদি আমাদেরকে এক্সপ্লোর করতে হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো স্ট্র্যাটেজিক ইনফরমেশন। কারণ পপুলেশন গ্রোথ কি অনেক মানুষ হতে পারে, অনেক মানুষের ইনফরমেশন আমাদের দেওয়া রাখতে পারে, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক ইনফরমেশন। দেন সেকেন্ডটা হচ্ছে ম্যানেজারিয়াল ইনফরমেশন, ইউজ বাই মিডল ম্যানেজমেন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট হেড ফর ইমপ্লিমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল। এটার এক্সাম্পল হচ্ছে সেলস অ্যানালাইসিস, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সেল অ্যানালাইসিস করার মাধ্যমে ডিপার্টমেন্টের কোন কোন প্রোডাক্ট কতটুকু বিক্রি হচ্ছে না হচ্ছে, কি অবস্থা হচ্ছে সেটা জানা যায়। এবং অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে ওভারঅল যেই ইয়েটা হবে একটা অফিসের বা একটা ব্যাংকের, সেটা সম্পর্কে আমরা ধারণা নিতে পারি। অ্যান্ড লাস্টটা হচ্ছে অপারেশনাল ইনফরমেশন, শর্ট টার্ম ডেইলি ইনফরমেশন ইউজ টু অপারেট ডিপার্টমেন্ট। অর্থাৎ এটার এক্সাম্পল হচ্ছে কারেন্ট স্টক অ্যাভেলেবল ফর সেলস। তো ডেইলি আমরা যেই ইনভেন্টরি ম্যানেজমেন্টগুলো করি, যেমন কারেন্ট স্টকে কোন কোন জিনিসগুলো অ্যাভেলেবল আছে, কোন কোন জিনিসগুলো অ্যাভেলেবল নাই, এই কাজগুলোই হচ্ছে অপারেশনাল ইনফরমেশনের মধ্যে পড়বে। এখন আমরা দেখব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং সিস্টেম ইঞ্জিনিয়ারিং, যেটা কি সেম? না, যেটা কিন্তু সেম না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ দ্য এস্টাবলিশমেন্ট and use of sound engineering principles in order to obtain economically software that is reliable and work efficiently on real machines. অর্থাৎ সহজ করে যদি বলতে চাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি ইঞ্জিনিয়ারিং যেখানে হচ্ছে সফটওয়্যার তৈরির প্ল্যানিং, ডিজাইনিং, প্রোগ্রামিং, তারপর বিশ্লেষণ, যাবতীয় সব রক্ষণাবেক্ষণের কাজগুলো এখানে ম্যানেজ করা হয়। অন্যদিকে সিস্টেম ইঞ্জিনিয়ারিংটা কি? সিস্টেম ইঞ্জিনিয়ারিং হচ্ছে কম্পিউটার বেসড সিস্টেম ইঞ্জিনিয়ারিং ইজ কনসার্ন উইথ অ্যাসপেক্টস অফ দ্য development and evolution complex system software plays a major role. অর্থাৎ সিস্টেম ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের একটি ক্ষেত্র যা একটা সিস্টেম, একটা সফটওয়্যারের মানে পুরো। এখন আমরা দেখব সিস্টেম অ্যানালিস্ট অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার। A system analyst is a person who uses analysis and design techniques to solve business problems using information technology. অর্থাৎ একজন সিস্টেম অ্যানালিস্ট হচ্ছে তার যে টেকনিকগুলো বা যেহেতু সে একটা সিস্টেমকে ডেভেলপ করে, যার বেসিসে একজন বিজনেসম্যান যে তার যে বিজনেস প্রবলেমগুলো ফেস করে সেটাকে সলভ করা যায়। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজ হচ্ছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইজ এ পারসন হু অ্যাপ্লাইজ দ্য প্রিন্সিপালস অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টু সলভ ডিজাইন, ডেভেলপমেন্ট, মেনটেনেন্স, টেস্টিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফ কম্পিউটার সফটওয়্যার। অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে এমন একজন মানুষ যে কিনা সফটওয়্যার প্রিন্সিপালগুলোকে কি সেটা হচ্ছে ডিজাইন করা, ডেভেলপমেন্ট করা, মেনটেনেন্স কাজ করা, টেস্টিং, ইভ্যালুয়েশন, এই কাজগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে
সে হ্যান্ডেল করে। এখন দেখব প্রোগ্রামার আর ডিবিএ, অর্থাৎ ডিবিএ হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এই দুজনের মধ্যে ডিফারেন্সটা কি? তো প্রথমে দেখি প্রোগ্রামার। এ প্রোগ্রামার A computer programmer, sometimes called a software developer. A programmer is more recently a coder, is a person who creates directing or performing all the related activities to keep the data secure. অর্থাৎ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ হচ্ছে একটা সফটওয়্যারের ওভারঅল ডেটাবেসকে হ্যান্ডেল করা, এবং ডেটাবেসে তো একাধিক ইনফরমেশন থাকে, একাধিক পার্সোনাল ইনফরমেশন থাকে, সেগুলোকে সিকিউর ভাবে যাতে মেনটেন করা যায়, এটাই হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা ডিবি এর মেন কাজ। এখন আমরা দেখি যে সফটওয়্যার কি। A software is a collection of program, database and documentation. অর্থাৎ সফটওয়্যার হচ্ছে অনেকগুলো প্রোগ্রাম, ডেটাবেস এবং ডকুমেন্টেশনের একটা কালেকশন। It is a collection of instruction which provides desired features, functions and performance when executed. অর্থাৎ সহজ কথায় বলতে গেলে এটা হচ্ছে বিভিন্ন ধরনের, একটা সফটওয়্যার হচ্ছে বিভিন্ন ধরনের ফিচার, বিভিন্ন ধরনের ফাংশন, বিভিন্ন ধরনের পারফরমেন্স সে আউটকাম দিতে পারে, বিভিন্ন ধরনের জিনিস এক্সিকিউট করতে পারে, এটাই হচ্ছে একটা সফটওয়্যার। তো এখানে একটা ওভারভিউ দেওয়া আছে। যদি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস, ডিজাইন এবং কোড জেনারেশন টুলস হিসেবে ইউজ করতে যাই, সেক্ষেত্রে যে টুলসগুলো আমরা ইউজ করতে পারবো সেটা হচ্ছে আমব্রেলো, রেশনাল রোজ, মাইক্রোগোল্ড। আর ডেটাবেস সিস্টেম হিসেবে আমরা মাইএসকিউএল, ওরাকল, এসকিউএল সার্ভার এগুলো ইউজ করতে পারি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সি প্লাস প্লাস, জাভা, এটা এগুলো ইউজ করতে পারি। আর স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সি, প্যাসকেল এগুলো ইউজ করতে পারি। জাস্ট এটা ওভারভিউ দেওয়া ছিল। এখন আমরা দেখব সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা এসডিএলসি। সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল রিসলভড অ্যারাউন্ড এ লাইফ সাইকেল কল্ড সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। অর্থাৎ একটা সিস্টেমকে ডেভেলপ করতে তার ওভারঅল যে লাইফ সাইকেল বা যে পিরিয়ড তাকে পার করতে হয়, বিভিন্ন ধরনের স্টেজ তাকে পার করতে হয়, সেটাই হচ্ছে একটা সিস্টেমের জন্য সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, হুইচ কনসিস্ট অফ দ্য ফলোয়িং ফেজেস। এখানে অনেকগুলো ফেজ আছে, সেটা হচ্ছে রেকগনিশন অফ নিডস, অর্থাৎ একজন ক্লায়েন্টের কোন কোন নিডস থাকতে পারে সেটাকে সে রেকগনাইজ করবে একজন সিস্টেম অ্যানালিস্ট। তারপর সেটার উপর কি হবে, ফিজিবিলিটি অ্যানালাইসিস করতে হবে, যে আমাদের যে প্রজেক্টটা আমরা বানাবো বা যে সফটওয়্যারটা আমরা বিল্ড করতে যাচ্ছি সেটা কি ফিজিবল নাকি ফিজিবল না। ফিজিবিলিটি আবার তিন ধরনের হতে পারে, সেটা হচ্ছে টেকনিক্যাল, ইকোনমিক্যাল এবং অপারেশনাল ফিজিবিলিটি। এই তিনটা ফিজিবিলিটি অ্যানালাইসিস যদি আমাদের ফুলফিল হয়, সেক্ষেত্রে আমরা সেই প্রজেক্টকে বলতে পারবো প্রজেক্টটা ফিজিবল। তো এই ফিজিবিলিটি অ্যানালিসিস নিয়ে আমাদের আগের যেই সেমিস্টারের কোর্স ছিল সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন, স্যাড, ওখানে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে, এই জন্য এখানে ডিটেলস আলোচনা যাচ্ছি না। আচ্ছা, ফিজিবিলিটি অ্যানালিসিস করার পরে আমাদের আসছে অ্যানালাইসিস। আমরা ক্লায়েন্ট থেকে রিকোয়ারমেন্ট নিলাম এবং দেখলাম প্রজেক্টটা ফিজিবল, তাহলে এখন সেটাকে আমাদের অ্যানালাইসিস করতে হবে এবং একটা ডিজাইন করতে হবে, একটা নকশা ক্রিয়েট করতে হবে যে কোন কোন ফ্রেমওয়ার্ক ইউজ করব, প্রজেক্টটার আউটকাম কেমন আসবে, কিভাবে আমরা ইউজার ফ্রেন্ডলি করতে পারবো, এই জিনিসগুলো আমাদেরকে এই ডিজাইন ফেজে কমপ্লিট করতে হবে। আমাদের ডিজাইন করা হয়ে গেল, এখন কাজ হচ্ছে ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন হচ্ছে কোডিং স্টেজ, মানে আমরা সব কিছু স্ট্রাকচার রেডি করছি, রিকোয়ারমেন্টস আমাদের কাছে আছে, প্রজেক্টটা ফিজিবল, অ্যানালিসিস কমপ্লিট, ডিজাইন কমপ্লিট, এখন আমাদের কোড করতে হবে এবং কোড বেসিসে আমাদের যে আউটকামটা আমরা চাচ্ছি সেটাকে আমাদের ডিপ্লয় করতে হবে। কোডিং করার পরে সেটার স্টেজ হচ্ছে টেস্টিং। আমরা যে কোডগুলো করলাম সেখানে কোনো বাগ আছে কিনা সেইগুলো আমাদেরকে ঠিক করতে হবে। দেন লাস্টে কাজ হচ্ছে মেনটেনেন্স। একটা সফটওয়্যার তৈরি করার পরে সেটার মেনটেনেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই সফটওয়্যার ডেটাবেসকে রেগুলারলি আপডেট করতে হতে পারে, বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করা লাগতে পারে, বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশনের জন্য কেউ যদি রেজিস্ট্রেশন করে তার রেজিস্ট্রেশন জন্য একটা অ্যাপ্রুভাল দেওয়া লাগে। এই কাজগুলোই হচ্ছে মেনটেনেন্সের আন্ডারে পড়ে। তো এটাই হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা এসডিএলসি। এখন আমরা দেখব সফটওয়্যার প্রসেস। দ্য সিমেন্টিক অ্যাপ্রোচ দ্যাট ইজ ইউজ ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ সামটাইমস কল্ড এ সফটওয়্যার প্রসেস। অর্থাৎ যে সিমেন্টিক অ্যাপ্রোচ ইউজ করে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে একটা সফটওয়্যারকে বানায়, যে প্রসেসগুলো ফলো করে সিমেন্টিক অ্যাপ্রোচে, সেটাই হচ্ছে সফটওয়্যার প্রসেস। এ সিস্টেম প্রসেস ইজ সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটি দ্যাট লিডস টু দ্য প্রোডাকশন অফ এ সফটওয়্যার প্রোডাক্ট। অর্থাৎ এই যে সফটওয়্যার প্রসেস, সে কি করে, আমাদের যে সফটওয়্যার থেকে যে প্রোডাকশন যেটা হবে বা যে প্রোডাক্টটা আমরা পাবো সেটা
বেসিসে কাজ করে, যে এই প্রসেস ফলো করলে এই আউটপুটটা বা এই প্রোডাক্টটা আমরা পেতে পারি। এখন আমরা দেখব সফটওয়্যার প্রসেস অ্যাক্টিভিটিস। There are four fundamental activities that are commonly all software process that needed, অর্থাৎ সফটওয়্যার যে অ্যাক্টিভিটিসগুলো হয় সেখানে চারটা ফান্ডামেন্টাল আছে। সেটা হচ্ছে সফটওয়্যার স্পেসিফিকেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার ভ্যালিডেশন এবং সফটওয়্যার ইভ্যালুয়েশন। সফটওয়্যার স্পেসিফিকেশন বলতে বোঝাচ্ছে একটা সফটওয়্যারকে স্পেসিফাইজ করা, মানে নির্দিষ্ট করে তাকে আমাদের প্রসেসের মধ্যে আনা, যে আমাদের এই সফটওয়্যারটা নিয়ে আমরা কাজ করছি। দেন হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট আমরা সবাই বুঝি সেটাকে ডেভেলপ করা। দেন হচ্ছে সফটওয়্যার ভ্যালিডেশন, সেটাকে ভ্যালিড নাকি ইনভ্যালিড এটাকে আমাদের মেনটেন করতে হবে, মানে সফটওয়্যার সবসময় ভ্যালিড আউটপুটটা দেয় আমাদের কাছে, সেটা করতে হবে। আর সফটওয়্যার ইভ্যালুয়েশন, আমাদের সময়ের সাথে সফটওয়্যারকে আপডেট করার প্রয়োজন হতে পারে, তাই না? এটাই হচ্ছে সফটওয়্যার ইভ্যালুয়েশন। তো এই চারটা ফান্ডামেন্টাল ইউজ করে একটা সফটওয়্যারের প্রসেস অ্যাক্টিভিটিকে ক্যালকুলেট করা হয়। এখন আমরা দেখব সফটওয়্যার প্রসেস। সফটওয়্যার প্রসেসের ফলে দুইটা প্রোডাক্ট পেতে পারি আমরা, সেটা হচ্ছে জেনারিক প্রোডাক্ট আর একটা হচ্ছে কাস্টমাইজড প্রোডাক্ট। জেনারিক প্রোডাক্ট হচ্ছে স্ট্যান্ডস অ্যালোন সিস্টেম দ্যাট আর মেড অ্যান্ড সোল্ড টু এনি কাস্টমার হু উইশ টু বাই দেম, অর্থাৎ জেনারিক প্রোডাক্টটা হচ্ছে সফটওয়্যার নিজে থেকে যে প্রোডাক্টটা তৈরি করে কোন ধরনের কাস্টমাইজ ওয়ে ছাড়াই, সেটাই হচ্ছে জেনারিক প্রোডাক্ট। আর কাস্টমাইজ প্রোডাক্ট হচ্ছে সফটওয়্যার দ্যাট ইজ commissions by a specific customer to meet their own needs, অর্থাৎ একজন কাস্টমার যে তার তার প্রয়োজন অনুসারে সফটওয়্যার থেকে কোনো একটা প্রোডাক্ট যখন সে নিবে, সে যখন কাস্টমাইজ করে নেয়, সেটাই হচ্ছে কাস্টমাইজ প্রোডাক্ট। এখন আমরা দেখব সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডোমেইন। সফটওয়্যার অ্যাপ্লিকেশনে অনেকগুলো ডোমেইন আছে, সেগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার, এমবেডেড সফটওয়্যার, ওয়েব অ্যাপ্লিকেশন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার। তো আসেন আমরা এখন এগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে এ কালেকশন অফ প্রোগ্রাম রিটেন টু সার্ভ আদার প্রোগ্রামস, অর্থাৎ একাধিক প্রোগ্রামের কালেকশনই হচ্ছে সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার স্ট্যান্ডস অ্যালোন পারফর্ম দ্যাট সলভ এ স্পেসিফিক বিজনেস নিড, অর্থাৎ কোনো একটা স্পেসিফিক বিজনেস নিডকে ফুলফিল করার জন্যই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে ইউজ করা হয়, বা এটা ডোমেন হিসেবে ইউজ করা হয়। দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং অথবা সায়েন্টিফিক সফটওয়্যার is a software that helps user perform task related to engineering or science, অর্থাৎ এটা এমন এক ধরনের সফটওয়্যার যেটা কিনা ইউজারকে সাহায্য করে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স রিলেটেড কোনো কাজকে ইজি করে তোলে। দেন হচ্ছে এমবেডেড সফটওয়্যার ইজ এ সফটওয়্যার দ্যাট ইজ কন্ট্রোল ডিভাইস লাইক কার, ফোনস অ্যান্ড রোবটস, অর্থাৎ এমবেডেড সিস্টেম আমরা মাইক্রোপ্রসেসরে পড়ে আসছি আগের সেমিস্টারে, যে এমবেডেড সিস্টেম হচ্ছে এসি, টিভি, কার, ফোন, মানে এই জিনিসগুলো হচ্ছে এমবেডেড সফটওয়্যার। এইগুলোকে কন্ট্রোল করা হয় এমবেডেড সফটওয়্যারের মাধ্যমে। দেন হচ্ছে ওয়েব আর মোবাইল অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশন রানস অন এ ওয়েবসাইট, মানে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো একটা ওয়েবসাইটে রান করে। আর মোবাইল অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে একটা ডিভাইসে ইনস্টল করা লাগে। দেন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার ইনক্লুডস টুলস অ্যান্ড platforms that is use machine learning to analyze data, make predictions and derive ডিসিশন মেকিং, অর্থাৎ আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারগুলো ইউজ করি তার মাধ্যমে আমরা একটা প্ল্যাটফর্ম পাই যেখানে কিনা বিভিন্ন ধরনের ডেটাকে আমরা অ্যানালাইজ করতে পারি, সেটাকে প্রেডিকশন মেকশিওর করতে পারি এবং সেখান থেকে আমরা কোনো একটা ডিসিশন মেক করতে পারি। এখন আমরা দেখব legacy software. Legacy software is an order, sorry, legacy software is an older version of a program or application that still functions even after newer updates or version are available. অর্থাৎ legacy software হচ্ছে, legacy software বলতে বোঝায় পুরাতন সফটওয়্যার, মানে যে সফটওয়্যারগুলো অনেক বেশি ওল্ডার ভার্সনের, অনেক বেশি পুরাতন হয়ে গেছে বাট এখনো ইউজ হচ্ছে, মানে নতুন আপডেট আসার পর বা নতুন কোনো ফিচার্স আসার পরেও অন্য কোনো অ্যাপস ইউজ না করে আমরা সেই অ্যাপসটাকে এখন পর্যন্ত ইউজ করছি, এটাই হচ্ছে লেগেসি সফটওয়্যার। ইন এ সিঙ্গেল ওয়ার্ড, লেগেসি সফটওয়্যার ইজ আউটডেটেড কম্পিউটার সফটওয়্যার দ্যাট ইজ নো লঙ্গার বিং ডেভেলপড অর সাপোর্টেড, অর্থাৎ এটা কিন্তু কোনো ধরনের আর ডেভেলপমেন্টের স্টেজে নাই, এটা কোনো সাপোর্ট নাই, তারপরেও কিন্তু আমরা এই সফটওয়্যারগুলোকে ইউজ করি। যেমন ধরেন আমরা চিন্তা করি কোনো একটা স্পেসিফিক, যেমন ধরেন ওয়ার্ড, আমরা কিন্তু এখনো মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি, তাই না? এখন দেখেন আমাদের কিন্তু
গুগলে চাইলে আমরা ডক ফাইল ক্রিয়েট করতে পারি গুগল ডক্স থেকে। বাট তারপরেও কি আমরা এমএস ওয়ার্ড ইউজ করছি না? এখনো কিন্তু করছি, তাই না? বিভিন্ন ধরনের অফিসে এখন পর্যন্ত মাইক্রোসফট এক্সেল ইউজ করা হচ্ছে, যদিও এক্সেল শিট কিন্তু এখন অনেক ফেমাস। অনেক জায়গায় হচ্ছে এরকম পুরাতন পুরাতন সফটওয়্যারগুলোকে ইউজ করা হয়, যেটার আরও আপডেট ভার্সন কিন্তু অ্যাভেলেবল আছে, তারপরেও সেগুলোকে তারা ইউজ করে যাতে কোনো ধরনের ইনফরমেশন ল্যাক না হয় বা ইনফরমেশন হারিয়ে না যায় সেই জন্য। এখন আমরা দেখব ইউজ লেগেসি সফটওয়্যার, মানে কারা কারা লেগেসি সফটওয়্যারগুলো ইউজ করে। সেটা হচ্ছে যেমন ধরেন ব্যাংক। ব্যাংক কি জন্য ইউজ করে? ইউজ লেগেসি সফটওয়্যার টু ম্যানেজ অ্যাকাউন্টস অ্যান্ড ট্রানজ্যাকশন ওভার লং পিরিয়ডস। অর্থাৎ ব্যাংকে কিন্তু লেগেসি সফটওয়্যার ইউজ করা হয় যাতে বিভিন্ন ধরনের অ্যামাউন্ট এবং যে ট্রানজ্যাকশনগুলো হয় সেগুলোকে তারা ইজিলি ম্যানেজ করতে পারে। অনেক দীর্ঘদিনের যে কাজগুলো সেগুলো কিন্তু নতুন যে আমাদের অ্যাপসটা আসবে সেখানে ইনক্লুড করতে প্রবলেম হয়ে যায়, এবং সেটার অনেক টাইম, মানে টাইমের একটা ব্যাপার আছে। তো সেই জন্য সেই পুরাতন সফটওয়্যারগুলোকে এখনও ইউজ করা হয় যাতে ওই সফটওয়্যারগুলো থেকে আমাদের যে কোন দিন কোন ট্রানজ্যাকশন হয়েছে, কে ট্রানজ্যাকশনটা করছে, কোথায় গেছে, এই জিনিসগুলো আমরা ইজিলি ওখান থেকে দেখতে পারি। দেন আরেকটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে রিটেল। রিটেল হচ্ছে খুচরা ব্যবসায় বা খুচরা যেই কাজগুলো সেগুলোর ক্ষেত্রেও আমরা লেগেসি সফটওয়্যার ইউজ করি। ইউজ লেগেসি সফটওয়্যার টু অ্যাভয়েড আপডেটিং অল দেয়ার সেলস টার্মিনাল। অর্থাৎ খুচরা যে ব্যবসাগুলো হয় বা খুচরা যে বিক্রিগুলো হয় সেগুলোকে মেনটেন করার জন্য বা সেগুলোকে ম্যানেজ করার জন্য কিন্তু আমরা লেগেসি সফটওয়্যার ইউজ করি, যাতে সেলসগুলো রেগুলারলি আপডেট না হয়, আমরা যেটা চাচ্ছি সেটাই থাকুক, এরকমভাবে হচ্ছে। এখন আমরা দেখব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইথিক্স। দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইথিক্স আর প্রিন্সিপাল দ্যাট গাইড সফটওয়্যার ইঞ্জিনিয়ার টু মেক ইথিক্যাল ডিসিশন। অর্থাৎ একটা সফটওয়্যারকে কীভাবে ইথিক্যাল ওয়েতে রিপ্রেজেন্ট করা যায় একজন ক্লায়েন্টের সামনে, সেটাই হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইথিক্সের মেন কাজ বা মেন উদ্দেশ্য। এখানে হচ্ছে 4 ধরনের ইথিক্স আছে। তার আগে দেখি, দেয়ার ইথিক্স এনশিওর দ্যাট সফটওয়্যার ইজ সেফ, রিলায়েবল অ্যান্ড মিটস ইউজার নিডস। অর্থাৎ এই যে ইথিক্যাল যে বিষয়টা, একটা সফটওয়্যারকে ইথিক্যাল ওয়েতে ইউজারের সামনে বা একজন ক্লায়েন্টের সামনে যে উপস্থাপন করে, তার ফলে কি হয়, সফটওয়্যারটা সেফ হয়, রিলায়েবল হয় অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি বা ইউজার নিডকে সে ফুলফিল করতে পারে। এখন আমরা দেখি যে এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইথিক্স যে 4টা ক্যাটাগরি আছে, সেই 4টা ক্যাটাগরির সম্বন্ধে দেখি। ফার্স্টে আছে কনফিডেন্টিয়ালিটি। অর্থাৎ কনফিডেন্টিয়ালিটি মানে হচ্ছে গোপনীয়তা। অর্থাৎ একজন ইউজার যিনি ইউজ করছে, বা ধরেন আমরা ব্যাংক লোনের ক্ষেত্রে চিন্তা করি, একজন যখন লোন নিতে যাবে সে অবশ্যই চাবে না তার ব্যাংক স্টেটমেন্ট বা তার ইনফরমেশন অন্য কেউ জানুক, তাই না? এই যে একটা গোপনীয়তা রক্ষা করার যে বিষয় থাকে, সেটাই হচ্ছে কনফিডেন্টিয়ালিটি। দেন হচ্ছে সেকেন্ড যেই ফেজটা বা সেকেন্ড যেই পয়েন্টটা, সেটা হচ্ছে কমপ্লিট কমপ্লিটেন্স। অর্থাৎ কমপ্লিটেন্স মানে হচ্ছে যোগ্যতা। মানে একজন ইউজার যিনি, সে সে যাতে সে হোক অনেক বেশি শিক্ষিত বা হোক একটু অল্প তার জ্ঞান আছে, বা সে ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না কোনো ধরনের অ্যাপ, সেও যাতে এটাকে ইউজ করতে পারে, মানে ইউজার ফ্রেন্ডলি করে তোলা, এটাই হচ্ছে কমপ্লিটেন্সের কাজ। দেন থার্ড পয়েন্ট হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রায়োরিটি রাইটস। ইন্টেলেকচুয়াল প্রায়োরিটি রাইটস হচ্ছে মেধা। অর্থাৎ একজন ইউজারের প্রপার যে কাজটা দরকার তার মেধার ভিত্তিতে, সেটাই হচ্ছে এখানে যাতে সে ফুটিয়ে তুলতে পারে, সেটাই হচ্ছে একটা সফটওয়্যার মেইন কাজ। দেন হচ্ছে কম্পিউটার মিস ইউজ। অর্থাৎ কম্পিউটার অপব্যবহার থেকেও এটা আমাদেরকে সেভ করে। তা আজকের ভিডিও পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।